সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, বাত ব্যথা সেই সাথে প্যারালাইসিস, যদিও প্যারালাইসিসের বিষয়টি একটু কমই আসছে, কিন্তু বাত আর ব্যথা এই দুটি শব্দ যখন বলি প্রত্যেকের বাসাতেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো নিয়ে কেউ না কেউ ভুগে থাকেন। তো আমরা যখন এই ধরনের বিষয়গুলো আলোচনা করি, কিছু সময় কথা আসে যে ফিজিওথেরাপি আসলে কতটুকু কাজ করে, বা ফিজিওথেরাপি নিব কিনা, বা কি করতে হবে, অপারেশন করতে হলে কিভাবে করতে হবে, বা করা দরকার আছে কিনা, এই যে বিষয়গুলোর মধ্যে একটা আমাদের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, একটা কনফিউশনের মতো থাকে। তো এই বিষয়গুলো আসলে কিভাবে আমরা আগাতে পারি, বা কিভাবে ম্যানেজ করতে পারি, বা সার্বিকভাবে কিভাবে ওই সমস্যাটা সমাধান করতে পারি, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। সামনে 8ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে, এবং সেই সাথে আজকের বিষয়টিতে আমরা এই জন্য আলোচনা রাখতে চেয়েছি যে শারীরিক সুস্থতায় ফিজিওথেরাপির গুরুত্ব, আর শারীরিকভাবে সুস্থ থাকতে ফিজিওথেরাপি কি কি ভূমিকা পালন করছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন এম ইয়াসিন আলী, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান অ্যান্ড চিফ কনসালটেন্ট, ঢাকা ফিজিওথেরাপি হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের বাত ব্যথা, প্যারালাইসিস বা যে কোনো ধরনের যে কোনো সমস্যায় ফিজিওথেরাপি কিভাবে নিতে পারবেন, বা ফিজিওথেরাপি কি কি কাজ করতে পারে, বা যারা নিচ্ছেন তারা আরো কিভাবে ভালোভাবে নিতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি শুরুতে স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে শুরুতে এসে জয়েন করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমাদের বিষয়টিতে আজকে আমরা শুরুতে বলছিলাম যে যখনই বিভিন্ন ধরনের অসুবিধাগুলো হয় বা শারীরিক সুস্থতাকে আমরা আরো বেশি মাত্রায় নিজেদের মনে মানতে চাই যে না এই সমস্যাগুলো আমার হয়েছে এবং সেগুলোকে আমি ফিট থাকতে চাই, তখন ফিজিওথেরাপি একটা টার্ম অনেক শুনছি আমরা, এখন অনেক জায়গায় দেওয়া হচ্ছে। তো সেই জায়গাটা থেকে যদি একটু স্যার বলেন যে যেহেতু সামনে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে 8 সেপ্টেম্বর, তো এবারের কি কোনো থিম আছে কিনা, বা আমরা কোনো থিম নিয়ে কাজ করছি কিনা এবার? জি নিশ্চয়ই, আসলে প্রতি বছরই 8 সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়। এটার উদ্দেশ্য হলো ফিজিওথেরাপি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, এবং প্রতি বছরে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই প্রতিপাদ্য বিষয় রাখা হয়। ঠিক তেমনই এবছর ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে যে কোমর ব্যথা, এই কোমর ব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, এবং এটাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি বা প্রিভেনশন করতে পারি, সেই জন্য এবারে থিমটা রাখা হয়েছে যে কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা। গুরুত্বপূর্ণ। সো স্যার, কোমর ব্যথাটা তো অবশ্যই আমরা আসবো, কিন্তু আজকে যেহেতু আমরা আপনাকে পেয়েছি, আমরা চেষ্টা করবো যে আমাদের সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার সাথে একটা একটা সাজেশন আপনার কাছ থেকে নেওয়ার জন্য। শারীরিক সুস্থতায় আজকে বিষয়টি যেহেতু রেখেছি, এই ক্ষেত্রে স্যার যদি আপনি একটু বলে থাকেন যে কোন কোন বিষয়গুলোতে আসলে আমরা এখন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য কি কি বিষয়গুলোতে আসলে আমরা ফিজিওথেরাপি এখন সাজেস্ট করে থাকি? জি অনেক ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি খুবই ভাস্ট একটা সাবজেক্ট। যেমন দেখা যায় যে আমাদের শরীরে অনেকগুলো ডিসিপ্লিনের সাথে ফিজিওথেরাপি রিলেটেড, স্পেশালি আমরা যেটা নিয়ে বেশি ডিল করি যে মাস্কুলোস্কেলিটাল বিভিন্ন কন্ডিশন, তার মধ্যে যেমন ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন রকম আর্থ্রাইটিস যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস। এছাড়াও দেখা যায় যে কিছু মেরুদণ্ডের বাত রোগ থাকে, এটাকে আমরা বলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, এই সমস্যাগুলো আমরা বেশি পেয়ে থাকি। এছাড়াও বেশ কিছু স্পোর্টস ইনজুরি রিলেটেড আমরা পেশেন্ট পাই। পেডিয়াট্রিক কিছু কন্ডিশন থাকে যেগুলো কিছু কনজেনিটাল অ্যাবনর্মালিটি নিয়ে শিশুরা জন্মগ্রহণ করে, যেমন সেরিব্রাল পালসি, যাদের ফিজিক্যাল কোনো ডিজেবিলিটি থাকে জন্মগতভাবে, এগুলো ফিজিওথেরাপির মাধ্যমে নিরসন করা যায়। এছাড়াও নিউরোলজিক্যাল কিছু কন্ডিশন আছে, আপনি জানেন যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, ফেশিয়াল প্যারালাইসিস, মানে এই সমস্যাগুলো আমরা আমাদের প্রেক্ষাপটে বেশি পেয়ে থাকি। আমরা যদি স্যার একটু ঘাড়ের সমস্যাতে, আপনি যেহেতু স্যার বললেন ঘাড়, কোমর, হাঁটু সব ধরনের বিষয়গুলোতে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আমি একটা কথা বলছিলাম বারবার বাত, এই বিষয়টাতে আসবো। ঘাড়ের একটা খুব কমন কমপ্লেইন নিয়ে আমাদের ইয়াং জেনারেশন আসে, কারণ লম্বা সময় ধরে দেখা যায় ডেস্ক জব করছে বা বসে কাজ করছে, বা সেডেন্টারি ওয়ার্কার যারা, বা সামনে স্ক্রিনে বসে কাজ করে, বা ল্যাপটপ বা স্ক্রিনে। তো এই বসে থাকার কাজ বা সামনে কোনো কিছুতে ঝুঁকে বসে কাজ করার সমস্যা থেকে লম্বা সময় হয়তো বা ঘাড়ের প্রবলেম হয়। তো এটা ছাড়াও কি স্যার ঘাড়ের কোনো সমস্যা আছে কিনা, বা যদি এরকম হয়ে থাকে আমরা আসলে কি করতে পারি?
অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আসলে বর্তমান সময়ে আমাদের যে কাজের ধরন এবং জীবনযাত্রা প্রণালী অনেক চেঞ্জ হয়েছে। আমরা এখন অনেকটাই আইটি নির্ভর হয়ে গেছি। আমাদের চলাফেরা, আমাদের কাজকর্মে সবকিছুতেই ডিভাইস কেন্দ্রিক হয়েছে। তো দেখা যাচ্ছে যে প্রলং টাইম বসে আপনি যেটা বললেন ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইল যেটাই ব্রাউজিং করা হয়, আমরা যদি প্রপার পজিশনিং এ না করি তখন দেখা যায় যে অনেক সময় ঝুঁকে থাকার কারণে ঘাড়ের যে মাংসপেশি, লিগামেন্ট এগুলো আস্তে আস্তে স্টিফ হয়ে যায়। যেমন আমাদের মাথার তো একটা ওজন আছে, এই ওজনটা কিন্তু ঘাড়ের মাংসপেশিগুলো ক্যারি করে। যখন আমরা একই পজিশনে দীর্ঘক্ষণ বসে কাজ করছি, লেখালেখি করছি বা কম্পিউটারে কাজ করছি, যার ফলে ওই ওজনটাকে হোল্ড করতে যে আমাদের সারাউন্ডিং যে মাংসপেশি, লিগামেন্টগুলো রয়েছে সেগুলো একটা সময় যে ফ্যাটিক হয়ে যায়, তখন গ্রাজুয়ালি পেইনটা শুরু হয়। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা প্রথম দিকে খুব বেশি গুরুত্ব দিই না। আমরা অনেক সময় মনে করি যে শোয়ার পজিশনে হয়তো কিছু চেঞ্জ এসছে বা বালিশের কোনো পরিবর্তন হয়েছে বা এরকম কিছু কারণে মনে করি এটাকে আমরা ইগনোর করি। একটা সময় যে দেখা যায় যে খুব সিভিয়ার আকার ধারণ করে, অনেক ক্ষেত্রে পেইনটা তখন রেডিয়েট করে আমাদের পিঠের দিকে, হাতের দিকে চলে আসে। অনেকে হাত ঝিনঝিন, অবশ মনে হয়, মোবাইলটা ধরে রাখতে পারছে না, লিখতে গেলে মনে হচ্ছে হাতটা ভারী হয়ে আসছে, এই ধরনের উপসর্গ তৈরি হয়। তো এটা ইনিশিয়ালি যদি আমরা এটাকে অ্যাড্রেস করি এবং প্রাথমিকভাবে এটা সমাধান করার জন্য চেষ্টা করি, তাহলে কিন্তু এই সিভিয়ারিটির দিকে যাবে না। অনেক ধন্যবাদ স্যার। এখানে একটা কথা যদি আপনার কাছে জানতে চাই যে অনেকের ঘাড় ব্যথা হচ্ছে বা এই ধরনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আসলে কোন ধরনের ডক্টরের কাছে যাওয়া উচিত বা গেলে পরে আসলে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করলে সে বুঝতে পারবে যে না তার এই কারণে ঘাড় ব্যথা হচ্ছে, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। অনেক ধন্যবাদ। আসলে ঘাড় ব্যথা অনেক কারণ রয়েছে। আমরা কিছুক্ষণ আগে যেটা আলাপ করছিলাম এটা পোস্টারাল কারণ বা আমাদের পজিশনাল কারণ। এছাড়াও দেখা যায় যে অনেকগুলা ডিজিজের মধ্যে ইনভলভ আছে, যেমন বয়সের সাথে সাথে আমাদের ডিজেনারেটিভ কিছু চেঞ্জ হয়, চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে। সেক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসটা আপনি জানেন খুব কমন, এবং 40 থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সবাই এই ধরনের সমস্যায় ভোগে। সেক্ষেত্রে আমরা রোগীর অ্যাসেসমেন্টের পাশাপাশি হয়তো সার্ভাইকাল স্পেনে একটা এক্সরে, কখনো এমআরআই এগুলো করার প্রয়োজন পড়ে। এছাড়াও দেখা যায় সার্ভাইকাল রিজনে যে ভার্টিব্রাগুলো রয়েছে, প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, আমরা বলি ডিক্স, ইন্টারভার্টিব্রাল ডিক্স। এই ডিক্সটা অনেক সময় ডিসপ্লেস হয়ে যায় বা হার্নিয়েশন হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় ব্যথা হতে পারে। আবার আমাদের স্পাইনের গঠন অনুযায়ী প্রত্যেকটা স্পাইনাল নার্ভগুলো প্রত্যেকটা ফোরামেনা দিয়ে যে বের হয়, এই বের হয়ে আমাদের নির্দিষ্ট এরিয়াতে সাপ্লাই দেয়। ওই যে ফোরামেনা যেখান দিয়ে বের হয় সেখানে যদি কোনো স্টেনোসিস ফর্ম করে, সেক্ষেত্রে আমরা স্পাইনাল স্টেনোসিস বলি। এই ধরনের সমস্যা অনেকের দেখা স্পাইনে টিউমার হতে পারে। আবার অনেকে সার্ভাইকাল রিপস নামে একটা জিনিস আমরা পাই সার্ভাইকাল রিজনে। তো এরকম অনেকগুলো কারণে ঘাড় ব্যথা হয়। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগীকে প্রথম তো অ্যাসেসমেন্ট করা, তার হিস্ট্রি নেওয়া, তার কাজের ধরন, তার এজ, অকুপেশন, অনেক কিছুর সাথে আমরা ক্লিনিক্যালি দেখার পাশাপাশি ইনভেস্টিগেশনগুলো করে থাকি। আমাদের সাথে একজন দর্শক আছেন, তার ফোনটি আমরা নিচ্ছি, নিয়ে আলোচনায় ফিরে আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। স্যার, আমার হলো কিডনিতে পাথর হয়েছিল। পাথর হওয়ার পরে আমি কি ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে অপারেশন করার জন্য। তো ডাক্তার অপারেশন করার পরে তার কিডনি পাথর বের করছে আজকে মানে 5 মাস। আমার কোমর ব্যথা মোটেই ভালো হইতেছে না স্যার। আচ্ছা, এই ব্যথাটা কতদিন থেকে আপনার? 2 বছর হচ্ছে স্যার। প্রফেশনালি কি করেন, কি ধরনের কাজের সাথে আপনি ইনভলভ? স্যার, আমি ব্যবসা করি, আমি কোনো কাজ করি না। আমার হলো মানে হাঁটা চলার কাজেই, বসেও থাকি না বেশিরভাগ। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার উত্তর দিচ্ছি। আসলে এই ধরনের সমস্যায় আমরা প্রায়ই পেশেন্ট পেয়ে থাকি। আসলে আমাদের পোস্টারাল এখানে কিছু ব্যাপার আছে। যারা ব্যবসায়ী বা দীর্ঘক্ষণ বসে কাজ করে, আমাদের কোমরের যে মাংসপেশিগুলো এগুলো উইক থাকে। অনেক সময় বসে থাকার কারণে মাসেলগুলো উইকনেস থেকে পেইনটা শুরু হয়। এবং আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণাও আছে যে কোমর ব্যথা হলে আমরা অনেক সময় কিডনির সমস্যা বলে মনে করি, যার কারণে দেখা যায় এটা নিয়ে আমরা দেখা যাচ্ছে সব ভালো আছে তারপরও পেইনটা যাচ্ছে না, এরকম আমরা অনেক পেশেন্ট পাই। এই সমস্যাগুলো মূলত মাস্কুলোস্কেলিটাল, ওনার যে মাংসপেশি বা লিগামেন্টগুলো রয়েছে কোমরের চারিপাশে, সেই নার্ভগুলা অনেক সময় কম্প্রেশন থাকে, চেপে থাকে, মাসেলগুলো উইক থাকে, সেই কারণে পেইনটা হতে পারে। আমার মনে হয় যে উনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যেহেতু কিডনি রিলেটেড সমস্যাটা এখন আর নাই। সো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি ওনাকে হেল্প করতে পারে, মাসল টোন বা মাসল পাওয়ারটাকে আসলে বাড়াতে হবে। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। স্যার, যে জায়গাটিতে আসছিলাম যে ঘাড়ের সমস্যাতে আমরা সাধারণত কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, এবং যদি দেখা যায় যে হ্যাঁ তার ওই ধরনের লাইফস্টাইলের জন্যই বা এই ধরনের বসে কাজ করার জন্য হচ্ছে, সেক্ষেত্রে কি স্যার আমরা যেহেতু তাকে এই কাজটা করতেই হবে লম্বা সময়, অন্য কোনো উপায় থাকে না,
তখন আমরা আসলে কিভাবে এই ব্যাপারটাতে আসলে সমাধান আনতে পারি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই ক্ষেত্রে আমরা লাইফস্টাইলে একটু পরিবর্তন আনতে বলি। তার হয়তো কাজটাকে চেঞ্জ করা সম্ভব না, কারণ হয়তো সে একজন ব্যাংকার বা একজন ইঞ্জিনিয়ার বা আইটি রিলেটেড কাজের সাথে রিলেটেড। আমরা বলি যেমন তার পজিশনটা, যেমন সে যখন মনিটরটা নিবে তখন মনিটরটা যেন আই লেভেলে হয়। তার বসার ক্ষেত্রে চেয়ারটাকে আমরা যেমন বলি একটু ব্যাক সাপোর্ট নিয়ে বসবে। আমাদের যে অফিস আর্গোনমিক্সের ক্ষেত্রে একটা জিনিস আমরা বলি যে হিপ থেকে নি পর্যন্ত যেন সমান্তরাল থাকে, সোজা থাকে, ব্যাকটা সাপোর্টেড অবস্থায় থাকবে, আর্ম দুইটাও একটু রেস্টিং পজিশনে থাকবে, থেকে সে কাজ করবে, কিন্তু খুব বেশি ঝুঁকতে যেন তাকে না হয়। 2 নম্বর হলো আধা ঘন্টা 40 মিনিট পরে আমরা বলি যে একটু ব্রেক নেওয়া। এই ব্রেকের মধ্যে সে একটু হাঁটাহাঁটি করবে, এবং অনেক ক্ষেত্রে যদি কারো খুব সিভিয়ার প্রবলেম থাকে আমরা কিছু সিম্পল এক্সারসাইজ দিয়ে দিই। সে অফিসেই একটা কর্নারে দাঁড়িয়ে কিছু ঘাড় এবং কোমরের কিছু এক্সারসাইজ সে করতে পারে। এটা করলে জিনিসটা যেন বারবার তার রিপিটেডলি ক্ষতি না করে, তার কর্মঘণ্টা যেন নষ্ট না হয়। এছাড়া দেখা যায় তার শোয়ার বিছানার ক্ষেত্রে আমরা কিছু কারেকশন নিতে বলি। অনেকে খুব নরম বিছানা ব্যবহার করে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায়। আমরা বলি যে একটা ফার্ম ম্যাট্রেস হতে হবে, যেটা যেন স্পাইনের যে নর্মাল কার্ভাচারটা থাকে সেটা যেন মেনটেন হয়। এছাড়াও দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা কিছু সামান্য কাজে অনেক সময় এই ধরনের সমস্যায় পড়ে যাই, যেমন সামনের দিকে ঝুঁকে কিছু নিতে যাওয়া, বা অনেক সময় বাজারে ব্যাগটা উঠাইতে যে আমরা একটু অসাবধানতাবশত উঠাই। তো এই ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করতে বলি, এবং কিছু সিম্পল এক্সারসাইজ আমরা তাদেরকে শিখিয়ে দিই। সেটা যদি কন্টিনিউ দিনে 1 বার বা 2 বার করে তাহলে দেখা যায় যে লং টাইম ভালো থাকবে। অনেক ধন্যবাদ স্যার। এখানে যদি একটা কথা আসে যে ঘাড়ের ব্যথা ছিল, লম্বা সময় ধরে সে আসলে ব্যথাটিকে অ্যাড্রেস করেনি বা গুরুত্ব দেয়নি, পরবর্তীতে আস্তে আস্তে এটা পিঠের দিকে চলে এসছে এবং কোমরেও চলে এসছে, এই কমপ্লেইনটা অনেকের থাকে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? জি, ধন্যবাদ। আসলে যেমন ঘাড় থেকে আমাদের কিছু নার্ভ পিঠের দিকে যায়, কিছু নার্ভ হাতের দিকে আসে। তো দেখা যায় যে ওই ডিস্ট্রিবিউশন অনুযায়ী, যেমন আমরা একটা ঘরের যদি চিন্তা করি দেখবেন যে অনেকগুলা সুইচ আছে, এবং সেখান থেকে কোনোটা ফ্যানের দিকে গেছে, কোনোটা লাইটের দিকে গেছে। ঠিক তেমনই সৃষ্টিকর্তা আমাদের অনেক সুন্দর করে তৈরি করেছেন। প্রত্যেকটা স্পাইনাল নার্ভ একটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন অনুযায়ী সাপ্লাই দেয়। সো যখন যে নার্ভের উপর চাপটা লাগে তখন সেই ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেইনটা রেডিয়েট করে। তো এক্ষেত্রে আসলে এই রোগটা নির্ণয় করাটা জরুরি। কতটুকু কম্প্রেশন আছে, কী কারণে কম্প্রেশনটা হচ্ছে, সেই কম্প্রেশনটাকে রিলিজ করতে হবে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওষুধের পাশাপাশি কিছু এক্সারসাইজে ভালো হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ফিজিওথেরাপি, কিছু মেশিনারিজের ইন্টারভেনশন লাগে, আবার অনেক ক্ষেত্রে কিছু সার্জারিরও প্রয়োজন হতে পারে। যেমন দেখা যায় একজনের হয়তো স্পাইন টিবি আছে বা টিউমার আছে, ওই টিউমারটা তার কম্প্রেশন করছে, তখন হয়তো তার সার্জারিরও প্রয়োজন হতে পারে। এই জন্য ক্ষেত্র বিশেষে ট্রিটমেন্টটা আসলে ভিন্ন ভিন্ন থাকে। তো এই জন্য আর্লি স্টেজে যখনই যে কোনো রোগের ক্ষেত্রে আমরা বলি, ইনিশিয়ালি যদি আমরা গুরুত্ব দিই এবং চিকিৎসকের কাছে যাই, রোগটাকে নির্ণয় করি, তাহলে চিকিৎসাটা সহজ হয়। অন্যথায় দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি যে তার হাতের ব্যথার কারণে হাতের মুভমেন্ট কম করতে করতে একসময় জয়েন্টটা স্টিফ হয়ে যায়, শোল্ডার জয়েন্টটা ফ্রোজেন শোল্ডারের দিকে পরিণত হয়, হাতের শক্তি কমে যায়, হাতটা প্যারালাইসিসের মতো হয়ে যায়। তো এই জায়গায় যেন যেতে না হয় সেজন্য আর্লি স্টেজেই চিকিৎসা নেওয়া উচিত। চিকিৎসা নেওয়া। এক্ষেত্রে স্যার ফিজিওথেরাপি আসলে কিভাবে ভূমিকা পালন করে? মানে এই বিষয়টিতে যদি এই কোমরের মানে এই রেডিয়েটিং পেইন এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, সেক্ষেত্রে যদি আমরা ভালোভাবে ফিজিওথেরাপি দেওয়া হয় তাহলে কি সে আগের মতো অবস্থায় আসতে পারে কিনা বা আগের মতো কাজ করতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা 90% ক্ষেত্রেই দেখি যে ফিজিওথেরাপির মাধ্যমে এই ধরনের কম্প্রেশনগুলো রিলিজ করা সম্ভব। তো আমরা যে সমস্যাগুলোর কথা বললাম, যে অনেক সময় যে স্পাইনের ডিস্ক সরে গেলে সেটাকে পজিশনে আনা, বা স্পেস রিডিউস হয়ে গেলে সেটাকে স্পেসটাকে বাড়িয়ে দেওয়া, এইসব ক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপিতে বেশ কিছু ইন্টারভেনশন আছে। আমরা এই ক্ষেত্রে তাকে কিছু ম্যানুয়াল থেরাপি, কিছু ইলেকট্রোথেরাপির মাধ্যমে এই পজিশনগুলোকে আবার কারেকশন করে দিতে পারি। কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগীদেরকে কয়েকদিন একটু রেস্ট থেকে ট্রিটমেন্ট নিতে হয়। যেমন আমরা যদি কোথাও হাড় সরে যায় বা ডিসপ্লেস হয়, সেক্ষেত্রে কিন্তু পজিশনে এনে আমরা ইমোবিলাইজ করে রাখি প্লাস্টারের মাধ্যমে, কিন্তু মেরুদণ্ডের এই সমস্যাগুলোতে তো প্লাস্টার দেওয়া যায় না, এই জন্য আমরা বলি একটু রেস্টে থেকে ট্রিটমেন্ট নেওয়া। তো এইসব ক্ষেত্রে বিশেষায়িত কিছু হসপিটাল আছে যেখানে একটু থেকে যদি ফিজিওথেরাপি নেওয়া যায়, আমরা 8 আওয়ারলি ফিজিওথেরাপি দিয়ে জিনিসটাকে কারেকশন করি, এবং যেন আবার রিপিটেডলি সমস্যাটা দেখা না যায় এই জন্য কিছু সিম্পল এক্সারসাইজের মাধ্যমে তার এই সারাউন্ডিং মাংসপেশি লিগামেন্টগুলোর আমরা স্ট্রেংথ বৃদ্ধি করি, যার ফলে দেখা যায় যে প্রলং টাইম রোগীরা ভালো থাকে। এখানে স্যার যেহেতু বলার বিষয় আছে, সামনে যেহেতু আমাদের সানডেতে বা 8 সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি, এবং আমরা বলছিলাম যে এবারের থিমটি হচ্ছে আমাদের ওয়েস্ট পেন বা কোমরের ব্যথার বিষয়টি নিয়ে। তো এক্ষেত্রে স্যার মানে অনেক রোগী আসে আপনাদের কাছে, তো মানে
কি পরিমাণ রোগী আসলে স্যাটিসফাইড থাকেন বা কারা বেশি আসেন? কারণ বেশিরভাগ সময় দেখা যায় বয়স্ক রোগীরাই বেশি আসেন, তো সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? জি, অনেক ধন্যবাদ। আসলে কোমর ব্যথা একটা ওয়াইড একটা টার্ম, এবং আমাদের দেশ ছাড়া ওয়ার্ল্ডেই এখন একটা অ্যালার্মিং ইস্যুস। কোমর ব্যথা নিয়ে প্রচুর রোগী আমাদের কাছে বা চিকিৎসকের কাছে শরণাপন্ন হন। এর পিছনে বেশ কিছু কারণ আছে। যেমন আমরা প্রথমেই বলেছি যে আমাদের লাইফস্টাইল অনেক পরিবর্তন এসেছে, আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, অনেকে আছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে, যে এই যে এবং অনেকের ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করতে হয়। এই প্রত্যেকটা ক্ষেত্রেই কোমরের যে ভার্টিব্রাগুলো রয়েছে সেগুলোর উপর একটা বিরাট চাপ পড়ে। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে আমাদের ভার্টিব্রাগুলো স্পেস রিডিউস হয়ে যায়, মাংসপেশি লিগামেন্টগুলো উইক হয়ে যায়, এবং যার ফলে আমরা হঠাৎ করে একটু বেসিনে মুখ ধুতে গেলাম, একটা জুতার ফিতা বাঁধতে গেলাম, ডিস্কটা হার্নিয়েট হয়ে যায়। এবং এই সমস্যাটা আমরা ইয়াং এজেও বেশি পাচ্ছি। যেমন অনেকে আছে বিভিন্ন ভুল ভঙ্গিতে বসে দীর্ঘক্ষণ কাজ করে, বা অনেক সময় উপর হয়ে দীর্ঘক্ষণ শুয়ে ল্যাপটপ ব্রাউজ করছে, এরকম অনেক আমরা পাই যে শোয়া থেকে ওঠার সময় সে আর উঠতে পারছে না। আবার অনেক প্রফেশনাল আছে, যেমন হয়তো একজন ব্যাংকার 8 ঘন্টা 10 ঘন্টা একই পজিশনে বসে কাজ করে যখন অফিস শেষে বাসায় যাবে মানে চেয়ার থেকে উঠতে পারছে না। সো এগুলো পোস্টারাল কারণে বা পজিশনাল কারণে হয়। এছাড়া আপনি যেমনটি বললেন যে অনেক বয়স্ক মানুষরাও আমাদের কাছে আসে, সেক্ষেত্রে দেখা যায় তাদের ডিজেনারেটিভ ডিজিজ, বয়সজনিত কারণে তাদের হাড়ের ক্ষয় হয়, হাড়ের ডেন্সিটি কমে যায়। সেখানে কিছু কিছু হাড়ের মানে আমরা বাড়তি অংশ দেখতে পাই যে অস্টিওফাইট তৈরি হয়। তো এগুলো বয়সের সাথে সাথে ডিজেনারেটিভ চেঞ্জ। এছাড়া একটা গ্রুপের পিপল আমরা পাই যারা স্পোর্টস ইনজুরি রিলেটেড, বা অনেকে আছে শখের বসে সে জিম করতে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে যে এই স্পোর্টস ইনজুরিটা আসলে একটি গুরুত্বপূর্ণ টার্ম এখনকার জন্য, শুধুমাত্র প্লেয়ারদের জন্য না, অনেকে খেলেন তাদের জন্য, সেটা একটু আলোচনা করবো। একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার একটা প্রশ্ন ছিল ডাক্তারের কাছে, যে কোমরের ব্যথা হয়, প্রায়ই হয়, মাঝে মাঝে একটু ব্যায়াম করি কমে না। আর দ্বিতীয় কথা হলো যে কোমরের যে হাড় ক্ষয় হয়, এই হাড় ক্ষয়টা আমরা কিভাবে রোধ করতে পারি, এই বিষয়টা জানার ছিল আর কি। জি ধন্যবাদ। আপনার কোমর ব্যথাটা কি শুধু কোমরেই নাকি কোমর থেকে পায়ের দিকে যায়? না, পায়ের দিকে কোমরে হয়, পিছনে কোমরের পিছন সাইডে জলে, যে জায়গাতে ব্যথা হয় জায়গাটা খুব জলে। আচ্ছা, আপনি কি হাউসওয়াইফ না প্রফেশনালি কিছু করেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আসলে আমাদের দেশে খুব কমন এই হাউসওয়াইফ, বা দেখা যায় যে অনেক সময় আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, তরকারি কাটা, রান্না বান্না, বিভিন্ন হাউসহোল্ড কাজ থাকে, এবং অনেক সময় অনেকে খুব সিডেন্টারি লাইফ লিড করে, যে তার মুভমেন্ট খুবই কম এবং বডি ওয়েটটা অনেক সময় বেড়ে যায়। অনেকগুলি কারণেই আমরা এই হাউসহোল্ড যারা ওয়ার্ক করে তাদের পেয়ে থাকি। তো উনি যেটা বললো যে কোমর ব্যথা আছে এবং ব্যথার সাথে একটু বার্নিং সেন্সেশন আছে। তো বার্নিং সেন্সেশনটা মূলত নার্ভের উপর কম্প্রেশন বা চাপ থেকে আমরা বেশি পেয়ে থাকি। এছাড়া কিছু ভিটামিন মিনারেলসের ঘাটতিজনিত কারণে অনেক সময় হয়। তো আমি বলবো যে দেরি না করে উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই বিষয়গুলোর চিকিৎসা নেবে। জি দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্পোর্টস ইনজুরি এই টার্মটি নিয়ে আসছিলাম স্যার। দেখা যাচ্ছে যে শুধু মানে যারা রেগুলার বেসিসে প্লেয়ার যারা খেলছেন তারা তো এগুলোর মধ্যে দিয়ে জানি প্রতিনিয়ত, কিন্তু এছাড়াও অনেকেই প্র্যাকটিস করেন, অনেক ধরনের খেলা খেলে থাকেন, যারা নর্মাল পিপল আছেন তাদেরও অনেক সময় ইনজুরিগুলো হয়। তো সেক্ষেত্রে স্যার ইমিডিয়েট মেজারমেন্টগুলো কি নিতে পারি? আর ইমিডিয়েট মেজারমেন্ট নেওয়ার পরবর্তীতে তার যদি ব্যথা থাকে বা কিছু থাকে, সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি কি ভূমিকা রাখতে পারে? অনেক ধন্যবাদ। আসলে স্পোর্টসে ফিজিওথেরাপির ভূমিকাটা মানুষ অনেকেই জানে যে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট থাকে সব টিমের সাথে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যারা প্রফেশনাল খেলোয়াড় তারা কিন্তু অনেকখানি এই বিষয়গুলো নিয়ে জানে, কিন্তু আপনি যেটা বললেন যে অকেশনাল খেলোয়াড় আছে, অনেকে ছুটির দিনে একটু শখে বসে খেলতে যাচ্ছে, অনেকে হঠাৎ করে জিমে এসে যে ওজন উঠাচ্ছে, ভার উত্তোলন করতে যাচ্ছে, এইসব ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আমরা বেশি পেয়ে থাকি। দেখা যায় যে ওয়ার্ম আপ ছাড়া বা ট্রেনিং ছাড়াই আমরা হঠাৎ করে খেলতে যাই, যার ফলে ওই ইনজুরিগুলো, মাসেলগুলো, লিগামেন্টগুলো প্রস্তুত থাকে না। তখন যে বিশেষ করে নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এইসব, আবার শোল্ডার জয়েন্ট, যারা হয়তো ক্রিকেট খেলতে যাওয়ার অনেক দিন পরে 10 বছর পরে যে ক্রিকেটে বল করতে গেল তার শোল্ডার জয়েন্টে ইনজুরি হলো, অনেকে ফুটবল খেলতে যে এসিএল লিগামেন্ট ইনজুরি হলো, এরকম আমরা পাই। এবং এটা শুধুমাত্র যে তাদের
কিছু অজ্ঞতার কারণে। কারণ আমরা জানি যে খেলাধুলার ক্ষেত্রে ইনিশিয়ালি কিন্তু একটু ওয়ার্ম আপ করে নিতে হয় মাসেল লিগামেন্টগুলোকে রিল্যাক্স করার জন্য, কিন্তু আমি হঠাৎ করেই দেখা যায় যে স্টার্ট করলাম কোনো ওয়ার্ম আপ ছাড়া। 2 নম্বর হলো দীর্ঘদিন পরে যখন আমরা খেলতে যাই একটু ফিজিওলজিক্যাল রেসপন্স থাকে, দেখা যায় মাসেল লিগামেন্টগুলো একটু শর্টেনিং থাকে, ওইগুলো থেকে আস্তে আস্তে মাসেল স্ট্রেসিং বা এই ধরনের স্পেন স্ট্রেন হতে পারে। তো আপনি যেটা বললেন ইনিশিয়ালি যে কোনো স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে আমরা বলি যে একটু আইস কম্প্রেশন দেওয়া। এই জায়গায় অনেকের ভ্রান্ত থাকে, ধারণা থাকে যে গরম সেক দিয়ে দেন, কিন্তু ওই জায়গাতে যে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, এটা আমরা বলি প্রথম 48 ঘন্টা আইস কম্প্রেশন। তো সেই আইস কম্প্রেশনটা ওই জায়গার মাসেল লিগামেন্টগুলোকে যেমন ঠিক করবে, পাশাপাশি যে একটু সোয়েলিং হয় সেটা কমাবে, রেডনেসটাকে কমাবে, ব্লাড সার্কুলেশন যেটা বেড়ে যায় সেটাকে কমাবে। এরপর যদি সেই জিনিসটা সমাধান না হয় সেক্ষেত্রে আমরা বলি যে একজন ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করে সেই অনুযায়ী সেকেন্ডারি ট্রিটমেন্ট এই বিষয়টিতে স্যার একটু আসবো আবার যে আইস থেরাপি অথবা অনেকে দেখা যায় হট কম্প্রেশন, আসলে কোনটা গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে আসবো। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মেসের খান, রাজবাড়ী থেকে। জি জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি আমার ওই এর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে বাম হাতের ওই পটি একটু ডিসপ্লেস হয়, পরে আমি ডাক্তার চিকিৎসা নেওয়ার পর মোটামুটি একটু ভালো ছিলাম। হঠাৎ করে এখন ওখানে ব্যথা না, ব্যথা হলে বিস্কেট পাক নাই। জি জি, আপনার বয়স কেমন? আমার বয়স 50। আমি অর্থোপেডিক একজন ডাক্তার দেখাইছিলাম, উনি আমাকে ক্যালসিয়াম ওষুধ দিয়েছেন আর ব্যথার ওষুধ দিয়েছেন। আচ্ছা, প্রফেশনালি কি করেন আপনি? আমি প্রফেশনালি রেজিস্ট্রেশনের কাজ করি। আচ্ছা ঠিক আছে, আপনার কি ডায়াবেটিস আছে? আচ্ছা, লাইনটিতে উনি নেই স্যার, আমরা ওনার উত্তরটিও নিব। আরেকজন দর্শক আছে, তার ফোনটিও নিচ্ছে, একসাথে আমরা দুজন অ্যানসারই করব। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ভ্রমণ করছিলাম ঢাকা থেকে, আমার মাথাকে প্রচন্ড ব্যথা অনুভব করছি। পরে কিছুদিন আগে আমি এমআরআই আর এক্সরে করছি, ব্লাড পরীক্ষা করছি। এখন ডাক্তার আমার পরামর্শ দিচ্ছে যে মাথাটা অপারেশন অথবা ইনজেকশন নিতে হবে। এখন আমি চাচ্ছি ইনজেকশন বা অপারেশনের মাধ্যমে ছাড়া অন্য কোনো বিকল্প ব্যবস্থা আছে কিনা মাথা ঠিক করে। আমি মাথা প্রচুর আমি ব্যথা পেয়েছি, এটা হলো একটা মাল উঠাইতে যে লেবাররা মাল উঠাচ্ছিল, মালটা ধরতে যেয়ে আমার এই ব্যথাটা পেয়েছি আমি। আচ্ছা, আপনার পেইনটা কি শুধু কোমরেই না কোমর থেকে পায়ের দিকে যায়? শুধু কোমরেই ব্যথা, আমার কোমর ছাড়া আর কোনো জায়গায় ব্যথা হয় না। আচ্ছা, আপনি প্রফেশনালি কি করেন? আমি ড্রাইভিং করি, আমি ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা প্রথম দর্শকের অ্যানসারটি নিচ্ছি, তারপরে ওনার কাছে ফেরত আসছি। হ্যাঁ, প্রথম যে দর্শক কোশ্চেনটা করলেন, ওনার শোল্ডার জয়েন্টের সমস্যা, উনি আঘাত পেয়েছিলেন। এখন শোল্ডারের পিছনে যে স্ক্যাপুলা নামে একটা বোনস আছে, এই বোনস সহ ওনার স্টিফনেসটা। তো আমরা দেখতে পাই যে এই ধরনের অ্যাক্সিডেন্টাল ইনজুরিতে আমরা অনেক সময় কলার অ্যান্ড কাপ সিলিং দিয়ে দিই, যে হাতের মুভমেন্টটাকে যাতে রেস্ট্রিক্টেড করা হয়। কারণ ওই সময় যে সফট টিস্যু ইনজুরি হয় বা মাংসপেশি লিগামেন্ট সহ যে বোনসের যে একটু অনেক সময় ক্র্যাক ফ্র্যাকচার হয়, অনেক সময় শোল্ডার ডিসলোকেশন হয়। ওনার যেটাই হয়েছিল একটু স্টিফনেস, মানে একটা কলার অ্যান্ড কাপ সিলিং হয়তো দিয়ে রাখা হয়েছিল। এখন ওই যে একটা নির্দিষ্ট সময় মুভমেন্ট হয়নি, যার ফলে জয়েন্টটা শক্ত হয়ে গেছে। এখন এই পিঠের দিকের যে মাংসপেশি বা লিগামেন্টগুলো শক্ত হয়ে আছে, এটাকে ফিজিওথেরাপির মাধ্যমে আবার কারেকশন করা যাবে। তো উনি যে ডক্টরকে দেখিয়েছেন, উনি হয়তো কিছু সাপ্লিমেন্ট দিয়েছেন, ক্যালসিয়াম বা অন্যান্য যেগুলো, ওইগুলো তো খাবেই, পাশাপাশি ওনার এই মুভমেন্টটাকে ফিরিয়ে নিয়ে আসতে হলে ওনার ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে উনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি ওনাকে এই জিনিসটাকে অ্যাড্রেস করে কি ধরনের ফিজিওথেরাপি লাগবে, কি ধরনের এক্সারসাইজ লাগবে, এটা করলে আশা করি উনি সমাধান হয়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার। আরেকজন দর্শক আমাদের সাথে ছিলেন। হ্যাঁ, দ্বিতীয় দর্শক যেটা বললেন, ওনার মানে যে বর্ণনা সেই অনুযায়ী ওনার কিন্তু কোনো রেডিয়েশন নেই, সো লোকালাইজড ব্যাক পেইন। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে অনেক সময় রেডিয়েশন থাকলে তখন নার্ভের উপর কম্প্রেশনটা বেশি থাকে, এবং অনেক ক্ষেত্রে খুব সিভিয়ার কম্প্রেশন যদি থাকে সেক্ষেত্রে আমরা দেখি যে তার নিউরোলজিক্যাল ডেফিসিট তৈরি হয়, পায়ের অবশ ভাব, প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই। এই সব ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে। অন্যথায়
মাইল্ড টু মডারেট কেসে যে ধরনের সমস্যা উনি বললেন, আশা করি যে কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হওয়া সম্ভব। সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। ওনাকে অ্যাসেসমেন্ট করে হয়তো কিছু ফিজিওথেরাপি ইন্টারভেনশন, সাথে কিছু সিম্পল এক্সারসাইজ, এবং উনি যেহেতু ড্রাইভিং প্রফেশনে আছে, আমরা দেখি যে এই প্রফেশনে যারা, যে উনি ডিস্ট্রিক্ট এক ধরনের গাড়িতে ওনার প্রতিনিয়তই ট্রাভেল করতে হয়, সেক্ষেত্রে ব্যাক মাসেলগুলো এমনিতেই জার্কিং হয়, ঝাঁকি লাগে, একটু উইকনেস থাকে। কিছু লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে। এগুলো যদি করে আশা করি উনি দীর্ঘমেয়াদী ভালো থাকবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যে বিষয়টিতে আমরা কথা বলছিলাম যে আমরা কোল্ড কম্প্রেশন এবং হট কম্প্রেশন দুটো নিয়ে কথা বলবো, আরো একজন দর্শক আছেন, ফোনটি উত্তর নিয়ে আমরা আসছি আলোচনায়। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিরপুর থেকে শারমিন বলছিলাম। আমার একটা কোশ্চেন ছিল স্যারের কাছে যে আমার কিছুদিন ধরে হিলে ব্যথা, ডান পায়ের হিল মানে গোড়ালিতে অসম্ভব ব্যথা, এবং হাঁটুতেও মোটামুটি একটু ব্যথা আছে। এখন এই জন্য স্যার কি পরামর্শ দেয় আমাকে? আমি জুতা চেঞ্জ করেছি, অনেকে বলে যে জুতা চেঞ্জ করলে কমে, কিন্তু আসলে আমি কোনো উপকার পাচ্ছি না। এখন স্যার যদি ভালো কোনো পরামর্শ দেয় আর কি। জি নিশ্চয়। আপনার বয়স কেমন? আমার 40। আচ্ছা। পেইনটা কি, গোড়ালির পেইনটা যখন আপনি মানে সকালে ঘুম থেকে ওঠেন বা রেস্ট পজিশন থেকে হাঁটতে যান তখন কি বেশি থাকে? জি জি জি। আবার আমি তো সার্ভিস করি, আমি কম্পিউটারে কাজ করি, অনেক সময় বসে করতে হয়, উঠে দাঁড়ালে গোড়ালিতে অনেক ব্যথা হয়। আবার হাঁটা শুরু করলে আস্তে আস্তে দেখা যায় অনেক সময় পরে একটু কমে যায়। আপনার মানে হাইট অনুযায়ী বডি ওয়েটটা কেমন, আপনি কি মনে করেন একটু ওভারওয়েট? আমার হাইট 5'3" জি, আর ওয়েট হচ্ছে 65। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আমরা ওনার যেহেতু হিস্ট্রিটা আমরা শুনেছি ভালোভাবে, আমরা অ্যানসারটা নিব, তার আগে একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর এসে আমরা দর্শকের অ্যানসারটা দিব। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। আর বিরতির পর ফিরে এসে আমরা আমাদের আলোচনা আবার করব, আশা করি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম শারীরিক সুস্থতায় ফিজিওথেরাপির গুরুত্ব। যার আগে একজন দর্শক আমাদের সাথে ছিলেন, যিনি বলছিলেন পায়ের গোড়ালির ব্যথা নিয়ে এবং তার হাইট ওয়েটটা সম্পর্কে আমরা জানবো, এবং তিনি সার্ভিস করেন কম্পিউটারে বসে। সেক্ষেত্রে স্যার যদি একটু বলেন যে কি করতে পারেন তিনি। হ্যাঁ ধন্যবাদ। আসলে ওনার যে সমস্যাটা আমরা প্রায়ই এই ধরনের পেশেন্ট পাই, এবং ওনার সমস্যাটার কয়েকটা কারণে আমরা পেয়ে থাকি। একটা হলো পায়ের গোড়ালিতে ক্যালকেনিয়াম নামে একটা বোনস আছে, আপনি জানেন। সেই ক্যালকেনিয়াম বোনসের নিচের দিকে অনেক সময় ছোট করে হুকের মতো তৈরি হয়, যেটাকে আমরা ক্যালকেনিয়াম স্পার বলি। এটা খুব কমন, প্রায়ই আমরা পেয়ে থাকি। এই সমস্যা থেকে, যেমন বসা থেকে উঠতে গেলে বা শোয়া থেকে উঠতে গেলে, রেস্ট পজিশন থেকে হাঁটতে গেলে প্রথম থেকে খুব তীব্র ব্যথা হয় এবং গ্রাজুয়ালি আস্তে আস্তে কমে যায়, এবং ইনিশিয়ালি এরকম থাকলে পরবর্তীতে আস্তে আস্তে পেইনটা কন্টিনিউ হতে থাকে। এছাড়া দেখা যায় যে আমরা দেখতে পাই যে আমাদের বোনসের নিচে এবং স্কিনের মাঝখানে দুইটা জায়গায় একটা পর্দার মতো থাকে, আমরা ফাসা বলে থাকি। এই প্ল্যান্টার রিজনে যে ফাসাটা থাকে সেখানে ইনফ্লামেশন থেকেও অনেক সময় এই গোড়ালির ব্যথা বা পায়ের পাতায় ব্যথা হয়। তো এটাকে আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস বলি। তো ওনার আসলে কি কারণে হচ্ছে সেই কারণটাকে নির্ণয় করা জরুরি। তো এক্ষেত্রে দেখা যায় যে শুধু ওষুধে এটা সমাধান হয় না, ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ব্যথা কমাইতে এবং সমস্যাটা কমাইতে সাহায্য করে। আর সাথে সাথে পায়ের অনেক সময় আর্স নামে একটা জিনিস থাকে, যেটা অনেকে ফ্ল্যাট ফিট থাকে। আমরা দেখি যে তাদের পায়ে যে একটা নর্মাল কার্ভাচার থাকে, এটা থাকে না। সেক্ষেত্রে এই ধরনের সমস্যাটা রিপিটেডলি হতে পারে। সেক্ষেত্রে আমরা এক ধরনের কারেক্টিভ শু দিয়ে থাকি। আর ইনিশিয়ালি যদি ব্যথাটা খুব বেশি থাকে, আমরা এক ধরনের হিল কুশন ইউজ করতে বলি, যেটা হাঁটা চলার সময় জুতার মধ্যে ব্যবহার করার ক্ষেত্রে। তো ওনার এই জিনিসগুলোকে একটু অ্যাসেসমেন্ট করা দরকার, যে কেন এটা হচ্ছে, রিয়েল যে কারণ, সেই কারণ অনুযায়ী পরবর্তী ম্যানেজমেন্টটা নিতে হবে। অনেক ধন্যবাদ দর্শক, আশা করি আপনার উত্তরটি আপনারা পেয়েছেন। যে প্রশ্নটা ছিল স্যার, যে কোল্ড কম্প্রেশন ভার্সেস হট কম্প্রেশন, এই যে ডিফারেন্সেসটা কোথায়? আগে এক সময় ছিল যে ব্যথা হলে আমরা গরম শেক দিতাম, বলতাম, এখন আমরা বলছি যে বরফ দিচ্ছি। আসলে কখন কোনটা দেওয়া উচিত, বা দুইটাতেই আসলে মানে দুইটারই গুরুত্বটা কি আসলে? জি, অনেক গুরুত্বপূর্ণ। এটা আসলে আমাদের সবারই জানা দরকার। আমরা যেটা বলি যে কোনো অ্যাকিউট ইনজুরি, মানে হঠাৎ করে কেউ আঘাত পেলাম, সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, খেলাধুলা করতে যে হতে পারে, নর্মাল অ্যাক্টিভিটিসের মধ্যে হতে পারে। আমরা বলি প্রথম 48 বা 72 ঘন্টা পর্যন্ত, মানে 3 দিন পর্যন্ত
আইস কম্প্রেশন দেওয়া, এবং যেটা দিলে ওইখানকার যে ইনফ্লামেশনটা হয় এটা কমাতে সাহায্য করে এবং দ্রুত সমস্যাটা সমাধান হয়ে যায়। আর ক্রনিক ক্ষেত্রে যেমন অনেকে দীর্ঘদিনের ব্যথা, অনেকে বিভিন্ন রকম আর্থ্রাইটিস আছে বা একটা দীর্ঘদিনের কোমর ব্যথা, দীর্ঘদিনের হাঁটু ব্যথা, সেক্ষেত্রে সে গরম সেক দিবে। তবে গরম সেক দিতে দিতে আমরা অনেক সময় দেখি যে সফট টিস্যু বার্ন হয়ে যায়। আমরা অনেক পেশেন্ট পাই হট ওয়াটার ব্যাগ দিয়ে গরম সেক দেন বা হিটিং প্যাড দিয়ে। এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা বলি যে সরাসরি স্কিনে না দিয়ে, এবং এই টেম্পারেচারটা যেন সহনীয় পর্যায়ে থাকে। এবং আমরা দেখি যে অনেক সময় এটা অনেক নিতে নিতে টলারেন্সিটা অনেক বেড়ে যায়, তখন বার্ন হয়ে যাওয়ার মতো বিষয় থাকে। এইগুলো একটু খেয়াল রাখতে হবে, এবং সেখানে অনেক সময় আলসারেশন তৈরি হয়। আমরা বলি বড় জোর 10 থেকে 15 মিনিট দিনে 2 থেকে 3 বার দিতে পারে যদি সিভিয়ার পেইন হয়, আদারওয়াইজ দিনে 1 বার বা 2 বার এই জিনিসগুলো ফলো করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। স্যার এখানে একটু বলার বিষয় আছে যে স্ট্রোক, যেহেতু আমরা শুরুতেই বলছিলাম যে আগে ফিজিওথেরাপির বিষয়টি আগে ছিল এরকম যে স্ট্রোক পেশেন্টদেরকে আসলে ফিজিওথেরাপি দেওয়া হবে, এখন আসলে কিন্তু আমরা জানি যে ফিজিওথেরাপির গুরুত্বটা কত বেশি ভাস্ট। তো সেই জায়গা থেকে যদি একটু আসি যে স্ট্রোকের যে ফিজিওথেরাপি সেটা আসলে কখন থেকে শুরু করা উচিত, এবং অনেক সময় দেখা যায় যে অনেক বেশি খারাপ অবস্থায় চলে যায়, সেক্ষেত্রে কি আমরা তাকে কিছুটা আগের অবস্থায় ফিরে আনতে পারি কিনা, এই বিষয়টি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। জি অবশ্যই, অনেক ধন্যবাদ। আসলে স্ট্রোক আপনি জানেন যে 2টি কারণে হয়ে থাকে। একটা হলো যে ব্রেনে যে রক্তনালীগুলো রয়েছে সেখানে রক্ত সরবরাহ কমে যায়, যেটাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলি। আরেকটা হলো যে রক্তনালী ছিঁড়ে যায়, হিমোরেজিক স্ট্রোক। তো 2টা ক্ষেত্রেই উপসর্গ অনেকখানি একই রকম হলেও এটা ট্রিটমেন্টের মধ্যে ভিন্নতা আছে। যেমন যার ব্লাড সার্কুলেশন কম হচ্ছে তার ক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে ফিজিওথেরাপিটা স্টার্ট করতে পারি ফ্রম ডে 1। তাহলে তার ব্লাড সার্কুলেশনটা যেমন বাড়বে, তার ক্ষতিগ্রস্ত যে অংশটা সাধারণত যেটা হয় স্ট্রোক পরবর্তী এক সাইড প্যারালাইজড হয়ে যায়, কারো ক্ষেত্রে কমপ্লিট প্যারালাইসিস হয়, কারো ক্ষেত্রে আমরা বলি দেখি হেমিপ্যারেসিস বলি, যে কিছু শক্তি আছে বাট সম্পূর্ণ শক্তি নাই। তো এই ক্ষেত্রে যদি প্রথম দিন থেকেই এখানে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে ট্রিটমেন্ট নিতে হয়। আমরা বলি যে কয়েকটা ফিজিশিয়ান একসাথে মিলে এখানে কাজ করে, যেমন একজন নিউরোলজিস্ট যেমন দরকার পড়ে। অনেক ক্ষেত্রে এই ধরনের রোগীদের মাল্টি ডাইমেনশনাল প্রবলেম থাকে, যেমন তার হাইপারটেনশন থাকে, তার থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, তার ডায়াবেটিস আছে। সো দেখা যায় যে নিউরোলজিক্যাল ইস্যুটা একজন ম্যানেজ করলো, তার ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো থাকলে একজন ম্যানেজ করলো, সাথে সাথে তার ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন যেটা দরকার সেক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট থাকলো। তো কম্বাইন্ডলি যদি ট্রিটমেন্টটা নেওয়া যায়, আমরা দেখি যে অনেক রোগী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। একটা সময় ছিল মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণাও ছিল যে স্ট্রোক করলে, প্যারালাইজড হলে এই রোগী আর ভালো হবে না, সো তাকে আর চিকিৎসা করে লাভ নেই। সেই পরিবারে যেমন অবহেলিত হতো, সমাজে অবহেলিত হতো, এবং কর্মক্ষম ব্যক্তি যদি হতো পরিবারটা কিন্তু মানে খুবই ক্ষতিগ্রস্ত হতো। এখন কিন্তু সেই যুগ নেই, এখন আধুনিক যুগ। মানুষ অনেক সময় আপনি জানেন যে গ্রাম অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটলে অনেক সময় কবিরাজের কাছে যেত, ঝাড় ফুঁক দিত। তো আসলে তখন মানুষ এই অপচিকিৎসার কারণে আরো বেশি ক্ষতিগ্রস্ত হতো। এবং আরও আসার কথা আছে, যেমন স্ট্রোক পরবর্তীতে কি বেশ কিছু ইমিডিয়েট ম্যানেজমেন্ট আছে। আপনি হয়তো জানেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি যে স্ট্রোক নির্ণয় হওয়ার প্রথম 4 ঘন্টার মধ্যে যদি নির্ণয় করা যায় যে এটা ইসকেমিক স্ট্রোক বা রক্ত সরবরাহ সমস্যাজনিত স্ট্রোক, সেক্ষেত্রে কিছু ইনজেকশনের ব্যবহার এখন হচ্ছে, যারা বিশেষায়িত হসপিটালগুলোতে এই চিকিৎসাগুলো দেওয়া হয়, যেমন নিউরোসায়েন্স বা মেডিকেল কলেজ হসপিটালগুলোতে। সেক্ষেত্রে এক ধরনের অ্যান্টিথ্রম্বোলিক এজেন্ট ইনজেকশন আকারে দেওয়া হয়, যে দ্রুত তার ব্লাড সার্কুলেশনের ইয়েটা বেড়ে যাবে। সো তখন কিন্তু সে ম্যাজিক্যাল রিলিফ পেয়ে যেতে পারে। তো এই জন্য সাধারণ দর্শকদেরকে বলবো যে স্ট্রোকের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা যে পরিবারে আক্রান্ত রোগী আছে সেই মাত্র বলতে পারে, এবং এক্ষেত্রে সচেতনতাটা খুব জরুরি। যদি প্রথম দিন থেকে বা প্রথম থেকে ফিজিওথেরাপি নেওয়া যায়, তাহলে এটা ভয়াবহ থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যাবে। অনেক ধন্যবাদ স্যার। স্যার যেহেতু থিমটিতে ছিলাম যে কোমর ব্যথার বিষয়টিতে, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি পার্ট রয়েছে, যারা থাকেন অনেক সময় যে প্রেগনেন্ট ওমেন যারা, তারা দেখা যায় যে অনেক প্রেগনেন্সির শুরু থেকে অনেকের কোমর ব্যথা থাকে। আবার দেখা যায় বাচ্চা হওয়ার পরবর্তীতেও পোস্ট প্রেগনেন্সি অনেক ব্যথা থাকে এবং লম্বা সময় সেটা কন্টিনিউ করে। তো সেইখান থেকে কি আমরা কিছু করতে পারি কিনা, বা আমাদের এই ব্যাপারটাতে আসলে ডিউরিং প্রেগনেন্সি এবং আফটার প্রেগনেন্সিতে তাদের জন্য কি কিছু করা যেতে পারে কিনা ফিজিওথেরাপি? জি নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে এই ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই সাহায্য করতে পারে একটা রোগীকে। আমরা আসলে এখানে কয়েকটা ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, শরীরে অ্যানাটমিক্যাল কিছু চেঞ্জ হয়। আপনি জানেন যে
প্রেগন্যান্সির বিশেষ করে ফার্স্ট ট্রাইমেস্টারে এবং থেকে শুরু করে গ্রাজুয়ালি যখন 3 মাস পরবর্তী সময় আস্তে আস্তে কিছু হরমোন রিলিজ হয়, যেখানে আমাদের অ্যাবডোমিনাল মাসেলগুলো আস্তে আস্তে করে একটু বড় হতে থাকে এবং লিগামেন্ট, স্পাইনাল যে লিগামেন্টগুলো সেগুলো একটু রিল্যাক্স হতে থাকে, বিশেষ করে 6 মাস পরবর্তী সময়ে। তো ওই সময়গুলোতে আমাদের অ্যানাটমিক্যাল কিছু চেঞ্জ হয়। আপনি জানেন যে আমাদের লাম্বার রিজনে একটা কার্ভ থাকে, এই কার্ভটা অনেক সময় স্ট্রেট হয়ে যায় অনেকের ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রে এটা খুব হাইপার লর্ডোটিক হয়ে যায়, খুব বাঁকা হয়ে যায়। দুইটা ক্ষেত্রেই তার কোমর ব্যথার একটা কারণ হয়ে দাঁড়ায়। তো এই সময় যেমন প্রেগন্যান্সি পিরিয়ড আমরা ব্যথানাশক ওষুধগুলোকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, সেক্ষেত্রে তার কিছু ফিজিওথেরাপি ট্রিটমেন্ট, যেমন কিছু সিম্পল হিটিং মেথড, কিছু সিম্পল এক্সারসাইজ। এক্সারসাইজ বলতে অনেকে মনে করে যে দৌড়ঝাঁপ বা অনেক কিছু করতে হবে। সো এই প্রেগন্যান্সি একজন পিরিয়ডে একজন মানুষ কীভাবে এক্সারসাইজ করবে, কিন্তু এক্সারসাইজের ক্ষেত্রে অনেক ধরন রয়েছে। সেক্ষেত্রে এই রোগীগুলোকে আমরা শুয়ে শুয়ে কিছু সিম্পল এক্সারসাইজ দিই, যেটা ব্যাক মাসেলের স্ট্রেংথ বাড়ে, পেলভিক ব্রিজিং। এছাড়াও তার নর্মাল ডেলিভারিতেও এই এক্সারসাইজগুলো হেল্প হতে পারে। তো এটা ডিউরিং প্রেগন্যান্সি কিছু এক্সারসাইজ তাকে সাহায্য করতে পারে। এবং পোস্ট ডেলিভারি যেটা আপনি বললেন, এটা খুব কমন। আমরা অনেক সময় রোগী পেয়ে থাকি যারা দীর্ঘদিন থেকে এই ধরনের ক্রনিক পেইন নিয়ে আমাদের কাছে আসে, এবং অনেকের মধ্যে কিছু ভ্রান্ত ধারণাও আছে যে যদি সেটা সিজারিয়ান সেকশন হয়, কিছু ইপিডুরাল অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে কিছু ইঞ্জেকশনের ব্যবহার হয়, সেই ইঞ্জেকশনের সাথে পেইনটাকে মানুষ মনে করে যে এটা ওই ইঞ্জেকশনের কারণে ব্যথাটা, এবং এই ব্যথাটা কখনো ভালো হবে না, এই ধরনের প্রবণতাও থাকে। আসলে অ্যাকচুয়ালি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে এই ইঞ্জেকশনের পেইনটা হয়তো সাময়িকভাবে 1-2 দিন থাকতে পারে, বাট এটা প্রলং টাইম থাকে না। কারণ আপনি জানেন যে পোস্ট ডেলিভারি আমাদের অ্যাবডোমিনাল মাসেলগুলো হঠাৎ করে শিঙ্ক করে, বা অনেক সময় যে তার একটা অনেক ওয়াইড রেঞ্জে যেটা ছিল সেটা শুকিয়ে আসে, তো যার ফলে মাসেলগুলো খুবই উইক থাকে। এবং এই সময়টায় মায়ের ক্ষেত্রে যেমন বাচ্চাকে ব্রেস্ট ফিড করা, তাকে কেয়ার করা, তাকে শোয়ানো, প্রত্যেকটা ক্ষেত্রে ঝুঁকে করতে হয়, যার ফলে তার ওই মেরুদণ্ডের যে ডিস্কগুলো থাকে একটু বালজিং হয়ে যায়। তো এই কারণেই মূলত পেইনগুলো হয়। এবং যখন এটা রিপিটেডলি হতে থাকে, একটা সময় যে ডিস্ক হার্নিয়েশন হয়ে তার পেইনটা দীর্ঘমেয়াদী হয়ে যায়। তো এক্ষেত্রে যদি প্রথম দিন থেকেই আসলে সিম্পল কিছু এক্সারসাইজ করানো যায় ডেলিভারি পরবর্তী সময়, সেটা নর্মাল ডেলিভারি হোক আর সিজারিয়ান সেকশন হোক, এই এক্সারসাইজগুলো তাকে এই সমস্যা থেকে প্রিভেনশন করতে পারে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, যেহেতু সবগুলো সমস্যা নিয়ে আমরা অনেকগুলো কথা বললাম, একটা বিষয় আমরা একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে বাতের যে সমস্যাটা, এবং যাদের এই সমস্যাগুলো আছে ফ্যামিলিতে, তাদের কি পরবর্তী জেনারেশন রান করে কিনা, যদি সেক্ষেত্রে তাই হয় তাদের ক্ষেত্রে আসলে আর্লি কোনো ফিজিওথেরাপি নিলে সেটা ভালো হবে কিনা, বা এটা থেকে আসলে কতটুকু পরিত্রাণ পাওয়া যেতে পারে, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। নিশ্চয়। আসলে আর্থ্রাইটিস বা এই ধরনের যে সমস্যা, আসলে এগুলো জেনেটিক্যাল একটা ফ্যাক্টর থাকেই, তবে যে সবার ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি এমন না। অনেকের আছে বাবা মায়ের মানে ডায়াবেটিস আছে বা আর্থ্রাইটিস আছে, তার সন্তানের নেই, কিন্তু আবার সন্তানের হতে পারে, এরকম ভ্যারি করে। তবে আমরা বলি যে বিশেষ করে কিছু আর্থ্রাইটিসের ক্ষেত্রে যে চেঞ্জগুলো আসে, যেমন আমরা দেখি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিসটা আসলে ডিজেনারেটিভ ডিজিজ, বয়সের সাথে সাথে সবারই হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে জয়েন্টগুলো ফুলে যায়, স্টিফ হয়ে যায়, আঙুলগুলো বাঁকা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আর্লি স্টেজ থেকে কিছু সিম্পল এক্সারসাইজ করলে যেন লিগামেন্টগুলো স্টিফ না হয়, জয়েন্টের স্পেসটা যেন ঠিক থাকে, ডিফর্মিটি তৈরি না হয়, সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুব তাকে হেল্প করতে পারে। এছাড়া আমরা একটা আলোচনায় বলেছিলাম যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস নামে এক ধরনের মেরুদণ্ডে বাতরোগ রয়েছে, যেটা কিন্তু আমাদের মেরুদণ্ডে যে নর্মাল স্ট্রাকচার, যে কার্ভাচারগুলো থাকে, আপনি জানেন যে ঘাড়ের অংশে একটা বাঁকা থাকে, পিঠের অংশে একটা বাঁকা থাকে এবং কোমরের অংশে একটা কার্ভ থাকে। এই প্রত্যেকটা জিনিস আমাদের নর্মাল অ্যাক্টিভিটিসের জন্য খুবই প্রয়োজন। যখন সৃষ্টিকর্তা আমাদেরকে এইভাবে তৈরি করেছে, যখন এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসটা হয় তখন কি হয়, তার মেরুদণ্ডটা পুরোটা স্ট্রেট হয়ে যায়, ব্যাম্বু শেপড হয়ে যায়, আপনি জানেন যে পুরো সোজা হয়ে যায়। তখন ওই ব্যক্তি ডানে বামে এইভাবে ঘুরতে পারে না, তাকে পুরো বডি নিয়ে ঘুরতে হয়, নামাজের মতো যেতে পারে না, সামনের দিকে ঝুঁকতে পারে না। তো এই ক্ষেত্রে যদি ইনিশিয়াল পর্যায়ে রোগটা ধরা, ফিজিওথেরাপিটা আসলে আমরা দিই, তাহলে মনে হয় মাসল পাওয়ার বাটনটা অনেকটা বেড়ে যায়। স্যার, আমরা যেহেতু মানে আজকে সময় স্বল্পতার জন্য আমাদের আসলে ফিজিওথেরাপি নিয়ে বলার অনেক কিছু থাকে, আমরা চেষ্টা করবো আরো অন্য একদিন আরো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যেহেতু আমরা একদমই শেষ পর্যায়ে আছি এবং একটা সামনে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে আছে, তো সেই বিষয়টির প্রতিপাদ্য বিষয় নিয়ে স্যার যদি শেষ কোনো পরামর্শ থাকে। হ্যাঁ, অবশ্যই দর্শকদেরকে বলবো, আসলে আমরা বর্তমান সময়ে যে ধরনের জীবনযাপন প্রণালীর মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম মাস্কুলোস্কেলেটাল এই ধরনের প্রবলেমে ভুগছি। আমরা বলবো যে এই ধরনের সমস্যা হলে আমরা ফিজিওথেরাপি রিলেটেড
চিকিৎসার জন্য শরণাপন্ন হতে পারি, কারণ আমরা জানি যে পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন খাওয়া যায় না। দীর্ঘদিন খেলে লিভার, কিডনি এগুলোর সমস্যা হতে পারে। একটা সাময়িক সময়ের জন্য খেলেও পুরোপুরি সমাধানের জন্য ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। সো এটা আপনি চিকিৎসকের কাছে শরণাপন্ন হয়ে এই চিকিৎসা নিতে পারেন। অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে শ্রুতি এসে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম শারীরিক সুস্থতায় ফিজিওথেরাপির গুরুত্ব, এই বিষয়টি নিয়ে। আশা করি দর্শক যারা আমাদের সাথে দেখেছেন প্রোগ্রামটি অনেক কিছুই জানতে পেরেছেন এবং সেই সাথে যারা দেখতে পারেননি তারা আশা করি লিঙ্কটিতে গিয়ে আবার আমাদের আজকে প্রোগ্রামটি দেখতে পারবেন। আশা করি অনেকগুলো বিষয় জানতে পেরে উপকৃত হবেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।